আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে সবচেয়ে বেশি যে প্রশ্নটা ইদানিং সময় আসছে সেটা হচ্ছে যে ফিফা কবে বাংলাদেশকে কনফার্মেশনটা দেবে আসিয়ান কাপ খেলার। এইটার উত্তর আসলে আমি নিজেও আসলে বুঝতে পারছি না। যদিও আমরা বুঝতে পারছি যে একটা প্রোটোকলের মাধ্যমেই এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে এবং ফিফার চিন্তাভাবনা অনুযায়ী এখনও কিন্তু বেশ কিছুটা সময় বাকি রয়েছে এবং যেহেতু সেপ্টেম্বরের শেষ দিকে সেই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে, এখনও তাদের হাতে কিছুটা সময় রয়েছে এবং এক মাস হাতে নিয়েই তারা হয়তো বাংলাদেশকে জানিয়ে দিতে পারে যে বাংলাদেশের পার্টিসিপেশনটা কনফার্ম কিনা। এবং সে একটা মাস যদি আমরা কনসিডার করি তাহলে অগস্টের 24 তারিখের ভেতরে আসলে ফিফার কনফার্মেশনটা চলে আসার কথা, অর্থাৎ এই সপ্তাহটাও হয়তো আমাদের অপেক্ষা করতে হতে পারে। এবং ফিফা বাংলাদেশকে জানানোর পর বাংলাদেশ তাদের নেক্সট স্টেপটা বা ডিসিশনটা নিতে পারবে যে আমরা আসলে আসিয়ান কাপটা খেলবো নাকি অন্য কিছু করব। সো এই হচ্ছে পরিস্থিতি। বাট মূল কথা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ আসিয়ান কাপে খেলুক, এটা সমর্থকরা কেন চাইছেন, এইটা সমর্থকদের চাওয়া কেন, সেটার পেছনে কিন্তু বড় একটা রিজন আছে এবং সেই রিজনটা আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংবা বাংলাদেশের সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের যিনি হেড কোচ আছেন থমাস ডুলি, তিনি নিজেই দিয়েছিলেন। যখন তাকে ইনিশিয়ালি নিয়ে আসা হলো চুক্তি করে, তারপরে তিনি কিন্তু এসে প্রথমে যে ব্যাপারটা বললেন যে বাংলাদেশের ক্রমানুগতিক র্যাঙ্কিংয়ের উন্নতিটা তিনি নিয়ে আসতে চান। এক বছরের ভেতরে তিনি বাংলাদেশকে 181 থেকে 160 র্যাঙ্কড টিমে নিয়ে যেতে চান, অর্থাৎ 21 ধাপ সামনে তিনি এগিয়ে নিয়ে যেতে চান এবং সেটার জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। বাট আলটিমেটলি র্যাঙ্কিংয়ে 160-এ যদি আপনি যেতে চান, সেখানে কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করার পাশাপাশি বড় বড় টিমের এগেনস্টেও আপনার খেলতে হবে এবং সেখান থেকে জিততে হবে, কারণ ফিফার র্যাঙ্কিং পয়েন্টসের সিস্টেমটা আমাদের আসলে একটু বেটার আন্ডারস্ট্যান্ড করা দরকার। ফিফার র্যাঙ্কিং সিস্টেমটা কিভাবে কাজ করে, বেসিক্যালি দুটো ব্যাপার রয়েছে সেখানে খুব ক্রিটিক্যাল, যেই ক্রিটিক্যাল বিষয়গুলোকে আপনার কনসিডারেশনে আনতে হবে। এক নম্বর ক্রিটিক্যাল ব্যাপারটা হচ্ছে আপনার অপোনেন্টের র্যাঙ্কিং কি, তাদের রিসেন্ট 5টা ম্যাচের রেজাল্ট কি, তারা কোন পর্যায়ে আছে এবং আপনি কোন পর্যায়ে আছেন। এই দুটো দলের মধ্যে যদি মোকাবেলা হয়, ফর এক্সাম্পল বাংলাদেশ র্যাঙ্ক 181 এবং ইন্দোনেশিয়া র্যাঙ্ক সাপোজ 136, তাদের মধ্যে যদি একটা খেলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা কোএফিশিয়েন্ট হিসাব করার বিষয় থাকবে যে বাংলাদেশ এই ম্যাচটা জিতলে কত র্যাঙ্কিং পয়েন্টস তাদের অ্যাড হবে, সেটা অনেক বেশি হবে যেহেতু বাংলাদেশ কম্পারেটিভলি দুর্বল টিম। আর ইন্দোনেশিয়া, তাদের কিন্তু বাংলাদেশকে হারালেও র্যাঙ্কিং পয়েন্টস অল্প একটু বাড়বে, খুব একটা বেশি বাড়বে না। ইটস বিকজ অফ দ্য কোএফিশিয়েন্ট, যে তারা তাদের থেকেও 50 র্যাঙ্ক দুর্বল একটা টিমের সঙ্গে ম্যাচ খেলেছে। দ্বিতীয় যে পয়েন্টটা, ক্রিটিক্যাল পয়েন্ট কোএফিশিয়েন্টের মধ্যে সেটাও যুক্ত হয়, সেটা হচ্ছে একটা ফিফা এনলিস্টেড টুর্নামেন্ট বা কোনো একটা টুর্নামেন্টের ম্যাচ যদি কোনো একটা টিম জেতে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের র্যাঙ্কিং পয়েন্টসটা আরও বেশি কোএফিশিয়েন্টটা বাড়ে রাদার দ্যান একটা ফ্রেন্ডলি ম্যাচ। সো ওই বিষয়টাও কিন্তু নজরে রাখার বিষয় আছে। দুটো জিনিসকে একসঙ্গে কম্বাইন করার পর খুব কঠিন একটা অঙ্কের হিসাব মিলিয়ে ফর্মুলার অনুযায়ী এই র্যাঙ্কিংয়ের পয়েন্টস অ্যাড হয় এবং সেই র্যাঙ্কিং পয়েন্টস অনুযায়ী র্যাঙ্কিংটার একটা উন্নতি আমরা দেখি বা ডিমোশন আমরা দেখি। সো বাংলাদেশের এই আসিয়ান কাপটা খেলার সুবিধাগুলো কি? এক হচ্ছে বাকি যে 3টা টিম আছে বাংলাদেশের গ্রুপে, তারা যদি ইন্ডিয়াকে রিপ্লেস করে, আপনি দেখেন যে বাংলাদেশ যে গ্রুপের মধ্যে আছে সেখানে ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে এবং সিঙ্গাপুর আছে। 3টা দেশই বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক অনেক উপরের দিকের টিম এবং তাদের এগেনস্টে বাংলাদেশ যদি জিততেও না পারে, যদি ড্র করে, সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের খুব ভালো লেভেলের কোএফিশিয়েন্ট পয়েন্টস বাড়ার সম্ভাবনাটা রয়েছে। সর্বোচ্চ কত বাড়তে পারে সেই হিসেবটা যদি আমরা করি, সেই ক্ষেত্রে 3টা টিমকেই সাপোজ বাংলাদেশ হারালো, হাইপোথেটিক্যালি বলছি, সেই ব্যাপারটা যদি হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে, 50 র্যাঙ্কিং পয়েন্টস বাড়ার সম্ভাবনা বাংলাদেশের রয়েছে এবং সেইটা যদি হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিংটা 165 পর্যন্ত আসতে পারে, অর্থাৎ 181 টু 165 এক ধাক্কায় একটা টুর্নামেন্ট খেলেই। সো এই সিচুয়েশনটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদিও 3টা ম্যাচ জিতবে সেটা আসলে ভাবাটা খুবই বলবো ডিফিকাল্ট এই মুহূর্তে, কারণ আমরা আমাদের অরিজিন প্লেয়ারদেরকে এখনো একসঙ্গে পাইনি। আমরা এখনো জানি না যে জাইন হাকিম, ফারহান আলী ওয়াহিদ এবং হামজা চৌধুরী এবং সমিত সোম এবং সেই সাথে রাকিব, তারা যদি একসঙ্গে খেলেন, সেই ক্ষেত্রে কি আমাদের অটোমেটিক্যালি আমরা কতটুকু বেশি আপগ্রেড পাচ্ছি, তাদের কেমিস্ট্রিটা কীরকম মিলছে। কারণ এই প্লেয়ারগুলো একসঙ্গে খেললে তো আমার ধারণা যে ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরকে আমরা ভালো ফাইট দিতে পারবো। মানে ওয়াহিদ এবং জাইন হাকিমকে ছাড়াই বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে সিঙ্গাপুরকে খুব ভালো ফাইট দিয়েছে, হংকংকে ভালো ফাইট দিয়েছে, ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। সুতরাং এই জায়গার মধ্যে আমার কাছে মনে হয় যে ইনক্লুশন অফ 2 or 3 মোর অরিজিন প্লেয়ার্স, আমার মনে হয় সেটা আমাদের টিমটাকে অনেক বেশি ডেভেলপ করবে এবং এই আসিয়ান কাপেই আমার মনে হয় যে একটা ভালো কিছু করার সম্ভাবনা আমাদের ডেফিনেটলি থাকবে। আমি জানি না, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত এই বিষয়টা নিয়ে, যে কতটুকু রিয়েলিস্টিক এই চিন্তাটা। বাট আমি খুবই অপটিমিস্টিক এবং সে কারণে আমি আসলে বলছি, জাইন হাকিম ফর্মে আছেন, ফারহান আলী ওয়াহিদ ফর্মে আছেন, তারা তাদের ক্লাব টিমের হয়ে অলরেডি খেলছেন এবং প্রতি ম্যাচে গোল পাচ্ছেন। ফারহান আলী ওয়াহিদ তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন গত ম্যাচে। সো এই প্লেয়ারগুলোকে আনলে বাংলাদেশ কেনই বা এই শক্তিধর দলগুলোর এগেনস্টে ভালো করতে পারবে না বা জিততে পারবে না, আমাকেই আপনারা বলেন। ওয়েল,
ওয়েল, এই হচ্ছে সিচুয়েশন। যদি ড্র করে বসে সেই ক্ষেত্রেও 35 থেকে 40-এর কাছাকাছি একটা র্যাঙ্কিং পয়েন্টস বাংলাদেশের উন্নতি হতে পারে এবং সেখান থেকে বাংলাদেশ 170-র দিকে যেতে পারবে, উইচ মিনস অন্তত 10 র্যাঙ্কিং পয়েন্টের উন্নতি হতে পারে যদি 3টা ম্যাচও বাংলাদেশ ড্র করে। সো এই হচ্ছে পরিস্থিতি, মানে একটা ম্যাচও যদি জেতে এই টুর্নামেন্টটা খেলে বাংলাদেশের কিন্তু খুব কুইকলি র্যাঙ্কিংয়ে জাম্প করার একটা সুযোগ থাকে। এবং থমাস ডুলি 1 বছরের একটা পরিকল্পনা করেছেন, এই একটা বছর কেন আমাদের অপেক্ষা করতে হবে? আমরা কিন্তু তারও আগেই ব্যাপারটা ঘটিয়ে ফেলতে পারি, কারণ সাফ টুর্নামেন্টটাতে তিনি যদি ফোকাস করেন, সাফে আমরা সমমানের র্যাঙ্ক টিমের সাথে খেলবো, হাইয়েস্ট র্যাঙ্ক টিম থাকবে ইন্ডিয়া এবং তাদেরকে ইতিমধ্যে আমরা অলরেডি হারিয়েওছি। তারপরও কিন্তু দেখেন র্যাঙ্কিং পয়েন্টস খুব একটা বাড়েনি, আমরা 187 থেকে 185, তারপর 182, এখন 181। সো ওই 180-র মধ্যেই কিন্তু আমরা ঘুরপাক খাচ্ছি ইন্ডিয়াকে হারানোর পরেও। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে আসিয়ান কাপ খেলার গুরুত্বটা শুধুমাত্র সাফের প্রস্তুতি হিসেবে না, শুধুমাত্র কিছু প্রাইজ মানি পাবো সেই চিন্তা ভাবনা থেকেও না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই ফুটবলের টিমটার যে র্যাঙ্কিং রয়েছে, ফিফা র্যাঙ্কিং, সেটাকে খুব কুইকলি ফাস্ট পেসড উন্নতি করানোর জন্য এটা খুব ভালো একটা মাধ্যম হতে পারে। এবং এই টুর্নামেন্টে আমরা যদি ভালো কিছু করতে পারি, একটা জয় পেতে পারি, বা একটা জয় দুটো ড্র, একটা জয় একটা ড্র একটা ডিফিট, সেটাও কিন্তু আমাদের জন্য র্যাঙ্কিং পয়েন্টস বাড়াতে অনেক অনেক বেশি হেল্পফুল হবে রাদার দেন সাফে সবকটা ম্যাচ জেতা। সো এই যে বিষয়টা আছে, এইটা আমরা কনসিডারেশনে যদি রাখি, আই থিঙ্ক বাংলাদেশের খুব কুইকলি র্যাঙ্কিং উপরে ওঠার একটা ভালো সম্ভাবনা আছে। বিকজ একে হচ্ছে এটা একটা টুর্নামেন্ট, এবং দ্বিতীয়তে হচ্ছে এই টুর্নামেন্টে বাংলাদেশ যাদের সাথে খেলবে সবাই বাংলাদেশের চেয়ে হাইয়েস্ট র্যাঙ্কড একটা টিম। ভিডিওটা শেষ করতে চাই একটা রিয়েলিস্টিক ব্যাপার দেখিয়ে আপনাদেরকে। বাংলাদেশ উইমেন্স টিমের একটা এক্সাম্পল আপনাকে দেই। বাংলাদেশ উইমেন্স টিম একটা সময় 160 র্যাঙ্কিংয়ে ছিল, সেখান থেকে তারা এখন 112 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, অর্থাৎ 50 র্যাঙ্কিংয়ের উন্নতি তাদের হয়েছে ইন টার্মস অফ পজিশন। কিভাবে হলো সেটা? তারা এশিয়ান কাপ, এএফসি এশিয়ান কাপ খেলেছে, মূল পর্বে খেলেছে, এবং সেই টুর্নামেন্টটা খেলে সবকটা ম্যাচ তারা হেরেছিল। কোয়ালিফায়ার্সে তারা জিতেছিল কিছু ম্যাচ এবং সেটাই আসলে তাদেরকে হেল্প করেছে। বাট মূল পর্বে খেলে হারলেও আপনার কিন্তু কিছু র্যাঙ্কিং পয়েন্টস বাড়ে, কারণ আপনি ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক টিমগুলোর সাথে খেলেছেন, টপ 10 টিমের সঙ্গে খেলেছেন, টপ 20 টিমের সঙ্গে খেলেছেন। সো সেই জায়গা থেকে কিন্তু বিশাল একটা জাম্প বাংলাদেশ উইমেন্স টিমের র্যাঙ্কিংয়ে হয়েছে, ফ্রম 160 টু 112, 50 র্যাঙ্ক আমরা উপরের দিকে চলে এসেছি শুধুমাত্র এই এএফসি এশিয়ান কাপটা খেলে। 3টা ম্যাচ হেরেছি তারপরও। সো এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে, উই নিড টু প্লে এগেন্স্ট টাফার অপোনেন্টস, বিগার অপোনেন্টস। আমরা যদি আসলে আমাদের ফিফা র্যাঙ্কিংটা উপরের দিকে নিয়ে যেতে চাই, থমাস ডুলি আমাদেরকে ফাঁকা বলি ছুড়লে তো হবে না। তিনি যে স্বপ্নটা দেখাচ্ছেন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার একটা সুযোগ সামনে আছে, সেই সুযোগটা ডেফিনেটলি আমাদের হাতে নেওয়া উচিত। কমেন্ট করে জানিয়ে দেবেন আসিয়ান কাপে বাংলাদেশ আসলে কেমন করতে পারে যদি তারা খেলতে যায়, এবং অবভিয়াসলি আসিয়ান কাপটা না খেললে বাংলাদেশের র্যাঙ্কিংটা যে ধীর গতিতে, কচ্ছপ গতিতে এগিয়ে যাবে, সেটাতে আপনারা কতটুকু স্যাটিসফাইড সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।